আজকে আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি বলুন তো বন্ধুরা। শিলিগুড়িতে টাইম ছিল 8টা, কিন্তু 7 মিনিট অ্যাডভান্স। এখানে তো সবই শুরু। মোটের উপর ভালো। তিস্তা ভিউ পয়েন্ট, এইটা হচ্ছে তিস্তা নদী, এটা রঙ্গিত নদী। আর এই দিকে যে সোজা রাস্তাটা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছি, তখন এইভাবে যদি আপনার পুরো সাইট সিনটা করেন, আই থিঙ্ক খুব ভালো হবে। আশা করি এতক্ষণে আপনি বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাব পাহাড়ের রানী দার্জিলিংয়ে। মাউন্টেন ভিউটা পুরো দেখা যায় কাঞ্চনজঙ্ঘার। আজকের যে স্পটটা এখন রয়েছি আমরা, সেটা হচ্ছে লামাহাটা। আজকের পর্বে আপনারা দেখবেন শিয়ালদহ থেকে ট্রেনে করে শিলিগুড়ি নেমে গাড়ি বুকিং, সাইট সিং, হোটেল, খাওয়া দাওয়া এবং তার সাথে নেপালি ভাষা সব মিলিয়ে আজকের দার্জিলিং ভ্রমণের প্রথম পর্ব হতে চলেছে বেশ জমজমাটি। দার্জিলিং ভ্রমণের পরপর 4টি পর্বে থাকবে অনেক কিছু। আজকের প্রথম পর্ব একটুও বাদ দিলে চলবে না। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি প্রভাত, আর আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন। এই তীব্র গরমের দাবদাহ থেকে বাঁচতে আপনি কিভাবে দার্জিলিং যাবেন, খরচই বা কত হবে, কোথায় থাকবেন, কি কি দেখবেন, সব দেখাবো আপনাদের। শিয়ালদহ থেকে প্রথমে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস রাত্রি 8:35 ধরে নিন। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস 8:35 টাইম, এখন বাজে 8:12। 8:12তে ট্রেন দিয়ে দিয়েছে। সারা রাত ট্রেন জার্নি করে পরের দিন সকাল 8টা নাগাদ আপনি 22 নম্বর স্টেশন হিসেবে বাগডোগরার পরের স্টেশন শিলিগুড়ি পৌঁছে যাবেন। শিলিগুড়িতে টাইম ছিল 8টা, কিন্তু ট্রেন ঢুকেছে 7:52-তে, মানে 8 মিনিট অ্যাডভান্স। শিলিগুড়ি স্টেশনের ভেতরে বা প্ল্যাটফর্মের ভেতরটা কেমন তা এক নজরে দেখে নিন। স্টেশনে পৌঁছে লাগেজ নিয়ে ওভারব্রিজ ধরে চলুন এক্সিটের দিকে। স্টেশনের বাইরে বের হলে দেখবেন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আপনার ডেস্টিনেশন হিসেবে কতজন আছেন তার ওপর নির্ভর করবে গাড়ি ভাড়া। আপনারা যদি 3-4 জন থাকেন, তবে দার্জিলিংয়ে যেতে গিয়ে বিভিন্ন সাইট সিন করতে করতে এই ধরনের ছোট গাড়ি বুক করতে পারেন। ভাড়া 3500 টাকা নিয়েছে, পুরো রিজার্ভ গাড়ি। পুরোটা আমরা জানাবো আপনাদের, শুধু দেখতে থাকুন, আর সাইট সিনগুলো এক এক করে করাবো, সেগুলো পুরোটা দেখতে হবে। গাড়ি ছাড়ার 40-45 মিনিটের মধ্যে সেবক রোড ধরে পৌঁছে যাবে। ফার্স্ট যে সাইট সিনটা আপনাদের করাচ্ছি সেটা হচ্ছে, পেছনে দেখুন সেবক কালীবাড়ি। এর পাশ দিয়ে এই রাস্তা ধরে আমরা কতবার নর্থ বেঙ্গল থেকে, মানে শিলিগুড়ি হয়ে বা এনজেপি হয়ে দার্জিলিং কিংবা গ্যাংটক বা আরও অন্যান্য জায়গায় ঘুরেছি। এই প্রথমবার আমরা নিয়ে যাচ্ছি আপনাদের আমাদের চ্যানেল থেকে সেবক কালীবাড়ি। চলুন যাওয়া যাক। মন্দিরের নিচে এই দিকটা জুতো রাখার জন্য একটি নির্দিষ্ট জায়গা আছে। কোনো নির্দিষ্ট মূল্য লাগে না সেখানে জুতো রাখতে, আপনি যা দেবেন তাতেই হবে আর কি। এমনি মালা তোমার 100 টাকা, এখানে 80 টাকা ধরা আছে সবকিছু দিয়ে। বড় মালা তো, হ্যাঁ, একসাথে একদম। সিঁড়ির এই পাশে দেখুন পুজো সামগ্রী ক্রয় করার জন্য অনেকগুলি দোকান আছে। পরপর মালা, ডালা ইত্যাদি পাওয়া যায়। এখান থেকে নিয়ে আপনি মায়ের পুজো সেরে নিন। এখান থেকে আপনি ডালাও নিতে পারেন, আবার আলাদা আলাদা পুজোর সামগ্রীও কিনতে পারেন। চলুন এবার অনেকগুলি সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতে হবে। অনেকটা ওঠার পর দেখলাম পরিষ্কার 3টি ভাষায় লেখা আছে মন্দিরে ফটো তোলা নিষেধ, যেটা পড়ে মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, আমরা আপনাদের নিয়ে এখন চলে এসেছি সেবক কালীবাড়ি। এত আফসোস হচ্ছে, কিন্তু ওপরে গিয়ে মায়ের মন্দিরের তো দর্শন করাতে পারলাম, কিন্তু মায়ের মূর্তির দর্শন করাতে পারলাম না। প্রচণ্ড পরিমাণে না করছে, বারণ করা আছে, সেই জন্য আপাতত আমরা প্রসাদ খাচ্ছি। প্রসাদ খেয়ে তারপর জুতো পরে আবার পরবর্তী ডেস্টিনেশনে যাব। ততক্ষণ দেখতে থাকুন। সেবক কালীবাড়ি থেকে বেরোলেই 2 পা হাঁটলেই যাওয়া যায় করোনেশন ব্রিজ। তো আমাদের গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে, তো গাড়িতে উঠে তারপর করোনেশন ব্রিজের সামনে নিয়ে যাচ্ছি। গাড়ি পার্কিং এই জায়গাগুলো, এই জায়গাটা গাড়ি পার্কিং আছে।
একদিকে তীব্র গরম সর্বত্র, আর অন্যদিকে পাহাড়ে উঠতে না উঠতে এক সুন্দর মনোরম ওয়েদারের অনুভূতি। এখন আপনি চলে এসেছেন করোনেশন ব্রিজের সামনে। আপনি চাইলে ব্রিজে গিয়ে 2-4টে ফটো তুলে নিতে পারেন, কিন্তু আমরা চললাম সামনের দিকে পরবর্তী সাইট সিন দেখতে। সাইট সিন তো দেখব এবং আপনাদেরও দেখাবো, কিন্তু তার জন্য এনার্জি লাগবে। তাই আর দেরি না করে চলুন ব্রেকফাস্টটা সেরে নিই। তো একটু ব্রেকফাস্টের টাইম, খাওয়া দাওয়ার পরে আবার অনেকটা রাস্তা যেতে হবে, তো মাঝখানে একটি সাময়িক বিরতি আর কি। অ্যাম্বিয়েন্সটা খারাপ না, ভালো। আপনার ইচ্ছা অনুযায়ী ব্রেকফাস্টটা সেরে নিন। মেনু লিস্টটা আপনাদের জন্য দিয়ে দিলাম। সকালে ব্রেকফাস্ট হিসেবে এই ধরনের কচুরি ও সবজি নিতে পারেন। কেমন খেতে আর কত দাম একটু বলে দিই। মোটের ওপর ভালো, 90 টাকা প্লেট, 3টে পুরি, সবজি, তার সাথে চাটনি বা আচার আর স্যালাড। পাহাড়ি রাস্তা শুধুই উপভোগ্য। একদিকে উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা চলেছে তার দুরন্ত গতিতে, আর অন্যদিকে সুউচ্চ পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে সারি সারি। এক কথায় সুন্দর, অতি সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলুন পরের গন্তব্যে। তবে এই সময় তিস্তার যে রং দেখতে পাচ্ছেন তা সবসময় কিন্তু এক থাকে না। এত স্রোত না থাকলে সাধারণত এর রং সি গ্রিন হয়ে থাকে। চলে এসেছি তিস্তা ভিউ পয়েন্ট, চলুন পুরোটা দেখাবো আপনাদের। তিস্তা ভিউ পয়েন্ট, চলে আসুন। তিস্তা ভিউ পয়েন্ট, এইটা হচ্ছে তিস্তা নদী, এটা রঙ্গিত নদী, আর এই দিকে যে সোজা রাস্তাটা এটা যাচ্ছে পেলিংয়ের দিকে, আর এই দিকটা হচ্ছে গ্যাংটক। এতক্ষণ যে তিস্তা নদী আপনার পাশ দিয়ে বয়ে চলেছিল তা দেখুন কত দূরে চলে গেছে এবং কত নিচে। বলা যায় আপনি কত উপরে উঠে গেছেন। অনেকে একে ত্রিবেণী সঙ্গম ভিউ পয়েন্ট বলে থাকেন। মানে যখন আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছি তখন এইভাবে যদি আপনারা পুরো সাইট সিনটা করেন আই থিঙ্ক খুব ভালো হবে। কেন? কারণ প্রথমে আমরা সেবক মন্দিরে পুজো দিলাম, সেবক কালীবাড়িতে পুজো দিলাম, তারপরে তিস্তা ভিউ পয়েন্ট আপনাদের দেখিয়েছি, আর এখন আপনাদের নিয়ে চলে এসেছি পেশক টি গার্ডেন। পুরো ভিউটা দেখুন, অসাধারণ লাগবে। পেশক টি গার্ডেনে ঢুকতে আপনার ডান দিকে পড়বে এই জায়গাটা, যেখানে আপনি নেপালি পোশাক পরিধান করে চা বাগানে সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। চলুন পেশক টি গার্ডেনটা আপনাদের পুরোটা একবার ঘুরিয়ে দেখাই। একটু এগোলে আরও একটি জায়গা দেখতে পাবেন। এই যে জায়গাটা দেখছেন, এখান থেকে আপনি পোশাক ভাড়া পাবেন এবং চাও কিনতে পারবেন। আমাদের দক্ষিণবঙ্গে যেমন শস্য শ্যামলা ধানের চাষ প্রায় সর্বত্র, ঠিক তেমনি উত্তরবঙ্গে বাগিচা ফসল এই চায়ের চাষ প্রায় সর্বত্র হয়ে থাকে। আর বিশেষ করে দার্জিলিংয়ে এসছেন, আর দার্জিলিংয়ের চা সে তো জগৎ বিখ্যাত। এর সুগন্ধির জুড়ি মেলা ভার। তাই দার্জিলিংয়ের সাইট সিনে নয়নাভিরাম চা বাগান আপনি অনেকগুলি দেখতে পাবেন। এখন দেখছেন পেশক টি গার্ডেন। টি গার্ডেনটা যদি একটু সময় নিয়ে ভালো করে ঘোরেন অসাধারণ লাগবে। সত্যি কথা বলতে গেলে একেবারে নৈসর্গিক চিত্র, খুব সুন্দর। এত ফুরফুরে হাওয়া চতুর্দিকে, এত ভালো রোদ উঠেছে, সিনারিওটাও অসাধারণ। তাই এখানে ছবি তুলে এবং এখানে ঘুরে দুটোতেই মজা পাবেন আপনি। শুধু চা গাছ নয়, চা গাছের ফলও দেখাবো আপনাদের। এই যে দেখুন কি সুন্দর ফল হয়ে রয়েছে। এবার চলুন আমরা গাড়িতে উঠি। এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে উঠি, তারপরে পরের সাইড সিনে যাই তিনচুলে। তিনচুলে দার্জিলিংয়ের কাছে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তিনচুলের শান্ত পরিবেশ একে দার্জিলিংয়ের নতুন অব্বিট গন্তব্যে পরিণত করেছে। এই পাহাড়ি গ্রামটির চারপাশে 3টি পাহাড়ের চূড়া দেখতে পাওয়া যায়, যার কারণে দেখতে লাগে অনেকটা চুলার মতো। সেই কারণেই এর নাম তিনচুলে। তিনচুলের সাইট সিন বা তিনচুলের স্পট আপাতত এখন আপনারা দেখছেন। আর এই যে এই জায়গাগুলো হচ্ছে আপনার মেন রাস্তা এটা দিয়ে, এবং এখানেই হোমস্টেগুলো রয়েছে বেশিরভাগ। আর এইদিকেও আছে
হোমস্টে অল্প, এখানে এসে আপনি থাকতেই পারেন, একদিন দুদিন থাকার জন্য খুব আদর্শ জায়গা, অসাধারণ ভিউ। এই দিক থেকে মাউন্টেন ভিউটা পুরো দেখা যায় কাঞ্চনজঙ্ঘার, কিন্তু দুর্ভাগ্যবশত ওয়েদার ক্লিয়ার নয় বলে তাই দেখা যাচ্ছে না। কি জানি আপনারা যখন আসবেন তখন হয়তো আরও ক্লিয়ার থাকবে এবং তখন হয়তো আপনাদের এখান থেকে দেখার সৌভাগ্য হয়ে যাবে। তো এই জায়গাটা অসাধারণ। দার্জিলিংয়ের সাইট সিনে আজকের যে স্পটটা এখন রয়েছি আমরা, সেটা হচ্ছে লামাহাটা। এই জায়গাটা অত্যন্ত সুন্দর, একটি ইকো পার্ক বলা যায়। এই পার্কটি অনেক সিনেমার শুটিং হয়েছে, অনেক সুন্দর জায়গা। আর সবথেকে বড় আকর্ষণীয় বিষয় হচ্ছে যে পাইন ফরেস্ট, এত বিশাল এবং এত চওড়া, এত উঁচু পাইন ফরেস্ট, যা দেখলে সত্যি চোখ ধাঁধিয়ে যায়। পাঁচ 5000 ফুট উচ্চতায় হিমালয় পর্বতমালা ধারে পাইন বনের মধ্যে লামাহাটা একটি মনোরম গ্রাম। কোলাহলপূর্ণ দার্জিলিং শহর থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত লামাহাটা এখন একটি নতুন গন্তব্যস্থল, যা অনেক পর্যটক এটিকে পর্যটকদের ভিড়মুক্ত এলাকা হিসেবে ভ্রমণ করছেন। লামা মানে বৌদ্ধ ভিক্ষুকে বোঝায়, আর হাট্টা মানে কুঁড়েঘর, অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুর আবাসস্থলকেই লামাহাটা বোঝায়। চলুন, লামাহাটা ইকো পার্কে ঢুকতে গেলে যে প্রবেশ মূল্য লাগে তার জন্য আমরা প্রথমে টিকিট কাউন্টারে যাই। দেখে নিই টিকিট কাউন্টারের টিকিট মূল্য কত জনপ্রতি। লামাহাটা ইকো পার্ক খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই হলো টিকিট, জনপ্রতি 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনাকে পার্কের ভেতরে প্রবেশ করতে হবে। 2012 সালে একটি ইকো ট্যুরিজম স্পট হিসেবে এনলাইটেড এই লামাহাটা তার শান্ত শান্তিপূর্ণ পরিবেশ এবং অগ্রভাগে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের সাথে জাঁকজমকপূর্ণভাবে দাঁড়িয়ে থাকা পাইন গাছগুলি এর দর্শকদের হৃদয় কাড়ে। এর ভৌগোলিক অবস্থান এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে লামাহাটাকে সেই সমস্ত লোকেদের কাছে স্বর্গ হিসেবে বিবেচনা করা যেতে পারে যারা নির্জনতা খুঁজে পেতে চান। ওয়াচ টাওয়ারে উঠে নিচের এবং বাইরের দৃশ্য দেখতে অসাধারণ লাগে। লামাহাটার এই রোড সাইড গার্ডেনে আপনি বিশাল বিশাল পাইন গাছ ছাড়াও দেখতে পাবেন অর্কিডের এক বিশাল ডিসপ্লে। এই বাগান থেকে কাঞ্চনজঙ্ঘা, সিকিম পাহাড়, তিস্তা নদী, রঙ্গিত নদী সবই দেখা যায়। তবে মেঘের আনাগোনা আপনাকে প্রতি মুহূর্তে এখানে বিচলিত করতে পারে। চলো একটু লামাহাটার ইকো পার্কের ওপর দিকে ওঠা যাক, দেখি ওপরটা কেমন। এখানটা খুব সাবধানে উঠতে হবে, কারণ সিঁড়ি এখানে নেই, ধাপ কাটা কাটা আছে, এইগুলো দিয়েই উঠতে হবে। ওপরের ভিউটা দেখার জন্যই এবং আপনাদের দেখাবার জন্যই এতটা কষ্ট করে ওপরে ওঠা। খুব সাবধানে উঠতে হবে। লামাহাটা ইকো পার্কে আসলে আর একটা জিনিস আপনি খুব ভালো উপলব্ধি করতে পারবেন, সেটা হলো বুক ভরে নিঃশ্বাস নেওয়ার যে একটা সতেজ অনুভূতি। সেইটা হয়তো রোজকার জীবনে, শহুরে জীবনে বা কোলাহলপূর্ণ জীবনে এই সুযোগটা আমরা সচরাচর পাই না। তাই যদি আপনি এইখানে আসেন, বুক ভরে নিঃশ্বাস তো নিতেই পাবেন, তার সাথে সাথে মন ভরে আনন্দ উপভোগ করতে পারবেন। নামার সময়ও খুব সাবধানে নামতে হবে, কারণ একদম খাড়াই রাস্তা। আর একটা রেকমেন্ড কি, যে যদি বয়স্ক মানুষ থাকে এই রাস্তা দিয়ে না আসাই ভালো, কিংবা যদি পায়ে সমস্যা থেকে থাকে, কোমরের সমস্যা থেকে থাকে, এই রাস্তা দিয়ে অবশ্যই না আসা ভালো। তার চেয়ে বরং যতটা ওই একটা ভিউ পয়েন্ট আছে, ওই ভিউ পয়েন্ট থেকে যতটা সম্ভব প্রকৃতি উপভোগ করা যায় ততটাই ভালো, কারণ ক্ষণিকের আনন্দ বা উদ্যম যাতে সমস্যার কারণ না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখাটা দরকার। তাই দেখুন খুব আস্তে আস্তে নামতে হচ্ছে, কারণ বারবার বলছি খাড়াই রাস্তা।
লামাহাটা ইকো পার্কে দর্শকদের জন্য একটি টয়লেটের ব্যবস্থাও রয়েছে, অর্থাৎ ভিজিটার অ্যামিনিটিসের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে আর কি। এই বিশাল পার্কে ঘুরতে ঘুরতে যদি আপনার খিদে লেগে যায় তারও সমাধান রয়েছে এখানে। পার্কের অপোজিটেই অনেক খাওয়ার দোকান রয়েছে, এখানেও চাইলে খাওয়া দাওয়া করা যেতে পারে। ঘুরতে ঘুরতে সাইট সিন করে এবার চলুন দার্জিলিং ম্যালের কাছে ভানু ভবনের ঠিক উল্টো দিকে নেমে এখন আপনাদের দেখাবো আপনি কোথায় থাকতে পারেন। এখানে স্কুটি বা বাইক ভাড়া পাওয়া যায়, তারও ডিটেল দিয়ে দিলাম আপনাদের। দেখুন, ম্যাল মার্কেট থেকে উঠেই ম্যালের ঠিক ডান দিকে থাকার জন্য পেয়ে যাবেন এই হলিডেজ রুম। চলুন এখানে রুম কেমন তা আপনাদের দেখাই। এই রুমটিতে মোটামুটি 3-4 জন অনায়াসেই থাকতে পারবেন। ডাবল সাইজ বেডরুম, অ্যাটাচড ওয়েস্টার্ন বাথরুম, পাশেই আরেকটি সিঙ্গেল খাট আছে। দার্জিলিং সিরিজের পরপর যে পর্বগুলো দেখবেন সেখানে আমরা আরও হোটেলের সন্ধান দেব। এই হোটেলটি শুধু লজিংয়ের জন্য, এমন অনেক হোটেল আছে যেখানে ফুডিং ও লজিং দুটোই করা সম্ভব। এই রুমটা তো দেখলেন, এবার জেনে নিই এই রুমটির ভাড়া কত। 2500। থাকা তো হলো, এবার পাহাড়ে উঠে মোমো হবে না এটা তো হয় না, তাই শুরুটা মোমো দিয়ে হোক। নেপালি ভাষা শুনে আপনি যতটা অবাক হলেন আমিও ততটাই অবাক, কিছুই তো বুঝলাম না, কিন্তু আমার মা অনেকটা বোঝেন। যেহেতু সে দার্জিলিংয়ে অনেক বছর কাটিয়েছেন, সে একটু কনভারসেশন করে দিল আর কি। করে দিয়ে জানতে পারলাম যে পরের দিন সাইট সিনের জন্য গাড়ি ভাড়া লাগতে পারে 3,500 থেকে 4,000 টাকা। এবার আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হলো ম্যাল মার্কেট। এখান থেকে আপনারা শীতের পোশাক, কাউকে গিফট দেওয়ার জন্য জিনিসপত্র কিনে নিতেই পারেন। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন পর্বে, অর্থাৎ দার্জিলিং পার্ট 2 নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাফেরা পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।